একদিন যাকে মামা বলে ডাকতাম আজ থেকে তাকেই স্বামী হিসেবে মানতে হবে। ভাগ্যের নির্মাণ পরিহাস না হলে এরকম কেন হবে? 15 বছর থেকে যাকে মামা হিসেবে জেনেছি মেনেছি, আজ 24 বছর বয়সে এসে তাকে স্বামী হিসেবে মানতে হবে। যদিও তার সাথে আমার দূর দূর পর্যন্ত রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও ভাবতেই কেমন গা গোলাচ্ছে। সে আমার ছোট মামার বন্ধু হওয়ার সুবাদে তাকে মামা বলে ডাকতাম। আমার মামা আমার থেকেও প্রায় 12 বছরের বড়। সে হিসেবে সেও আমার মামারই বয়সের। যখন বিয়ে ঠিক হলো তখন মা আর কাকিকে বলেছিলাম, যাকে এতদিন মামা হিসেবে জেনেছি তাকে স্বামী স্থান কি করে দেব? বড় কাকি বেশ তাচ্ছিল্য করেই বলেছিলেন, তোর কপালে বড় বর জুটেছে সেটাই অনেক, নয়তো বিয়ে ভাঙা অপায়া বিধবা মেয়েটাকে কে বিয়ে করবে? তোর কপালে বর জুটেছে সেই ঢেক বেশি। বেশি খুব ধরিস না, বরং তোর মতো খুদ ওরাও মেয়েকে বিয়ে করেছে, তার জন্য তার পায়ের কাছে সারা জীবন বসে থাকতেও তোর কপালে অপয়া নাম মোচন হবে না। কাকির কথা প্রচণ্ড কষ্ট পেলেও বেশি কষ্ট পেতাম মায়ের নীরবতা। মা যেন নীরব থেকে বড় কাকির কথা মৌন সম্মতি প্রদান করলেন। যেখান সেখান আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে আসলাম। তারা এমনভাবে কথা বলছেন যে সব দোষ আমার, অথচ দোষ কিন্তু সত্যি অর্থে তাদের। হাঁ, আমার আগে একবার বিবাহ হয়েছিল। বিয়ের 7 দিনের মাথায় সে স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। তাছাড়াও বিয়ে হওয়ার পূর্বে আমার আরেকটা বিয়ের সব ঠিক হয়েও ভেঙে গিয়েছে। সে গল্প না হয় পরে বলছি। আমার বর মারা যাবার পর সবার কাছে আমি স্বামী খোকো আপেয়া হিসেবেই পরিচিত হলাম। প্রথম বিয়ে সব ঠিক হওয়ার পরও যখন বিয়েটা ভেঙে গেল তখন থেকেই সমাজের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে বাঁকা চোখে দেখতে শুরু করে। তারপর যখন বিয়ে হওয়ার 7 দিনের পর স্বামী মারা গেল তখন থেকে সমাজের চোখে আমি অপয়া, উল্টা স্বামীকে খেকো। কেন শুভ শুভ অনুষ্ঠানে আমার প্রবেশ নিষেধ হলো, আত্মীয়দের বাড়ি যাওয়া বন্ধ হলো, কাজিনদের থেকে দূরে গেলাম। আমি দেখতে অসুন্দর নয় যে সে কারণে বিয়ে ভেঙেছিল। আমাকে বেশ সুন্দরীদের কাতারেই অনায়াসে রাখা যায়, কিন্তু কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ড। তাই হোক, মনে এক রাশ দুঃখ কষ্ট আর বিষণ্ণতা নিয়ে চললাম আমি শ্বশুর বাড়ি। আমি জানি সেখানেও আমার জন্য তেমন ভালো কিছু অপেক্ষা করছে না। গাড়িতে বসে পেছনের সব কথা ভেবে চলেছে রেনু। রেনুর পাশেই ওর বর শিহাব বসা, আর আরেক পাশে ছোট একটা 6-7 বছরের বাচ্চা। কার বাচ্চা রেনু সেটা জানে না, জানার ইচ্ছেও তেমন নেই। কনে বিদায় বেলা সবাই কাঁদলেও রেনু কাঁদেনি। ওর চোখ থেকে এক ফোঁটাও জল ঝরেনি। রেনু জানে ওর বাবা মা সহ সবাই যে কাঁদছে তার নিয়ন্ত্রণ লোক দেখানো কৃত্রিম কান্না। তারা মনে মনে খুব খুশি, কারণ আজ তাদের ঘাট থেকে সবচেয়ে বড় বোঝাটা নেমে গেল। এতদিন যে কাঁটাটা গলায় বেঁধেছিল আজ তা নেমে গেছে, বরং বিনা ঔষধে নেমে গেছে। কারণ রেনুকে বিয়ে করার বদলে শিহাবের একটা শর্ত ছিল, সে শুধু রেনুকে চায়, বাকি রেনু তার সাথে করে বাবার বাড়ি থেকে দেওয়া কিছু নিয়ে যেতে পারবে না। না গহনা, না ঘর সাজানো আসবাবপত্র। বলতে গেলে রেনুর দিকে কয়েকজন আত্মীয় স্বজনকেও খাওয়ানোর খরচ ব্যতীত রেনুর বাবা আর কোনো খরচ হয়নি। বরযাত্রী হিসেবে শিহাবরাও মাত্র 7 জন গিয়েছিল। শিহাবের বাবা নূর ইসলাম, ওর বড় ভাই ভাবি সাজ্জাদ এবং লিপিয়ার, শিহাবের 2টা বন্ধু আর
একটা 6 বছরের পিচ্চি। পিচ্চিটা সাজ্জাদ আর লিপির ছেলে। বিদায়ের পর থেকে রেনু একদম চুপচাপ বসে আছে। লিপু লিপি দুই একটা প্রশ্ন করলে শুধু হু হাতে জবাব দিচ্ছে। শিহাবও চুপ করেই বসে আছে, শুধু মাঝে মাঝে রেনুর চুড়িতে আঙুল দিয়ে নাড়া দিচ্ছে। রেনু তাতে কেঁপে কেঁপে উঠছে। ঘন্টা খানিক সময় পর রেনু শিহাবের বাড়ি পৌঁছলো। বাড়িতে বিয়ের কোনো আমেজ নেই বলেই চলে। কেমন নীরব নিস্তব্ধ বাড়ি, যেন বাড়িতে বিয়ে হয়নি, বরং কোনো দুর্ঘটনা হয়েছে। অবশ্যই অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে বিয়ে করলে তাদের ঘরে কেমন নীরবতা থাকা অস্বাভাবিক কিছু না। এটাও একটা দুর্ঘটনা বটে। রেনুর শাশুড়ি হাসি বেগম যখন বরণ করে ঘরে তুললেন, তখন তার মুখটা ছিল কালো মেঘের মতো অন্ধকার। এই যে রকম একরকম কালো মেঘ আছে না, যা দেখলে মনে হয় এক্ষুনি বড় বৃষ্টি হয়ে যাবে, ঠিক তেমন কালো মেঘের মতো অন্ধকার ছিল তার মুখ। থাকলেই বা কি বা না কেন, অবিবাহিত ছেলের ঘরে বিবাহিত সেকেন্ড হাজবেন্ড বউ আনলে সবাই মায়েদেরই মনে হয়তো ঝড় বয়। তিনি রেনুর বরণ করে চলে গেলেন, কোনো কথা বললেন না। তারপর মুখখানাও আর রেনুর সেই দিন দেখেনি। লিপিয়ার সাথে 2-3 জন মহিলা রেনুকে শিহাবের রুমে নিয়ে আসলো। লিপি রেনুকে রাতে খাবার খাইয়ে যাওয়ার সময় ঠোঁটের কোণে হাসি এনে বলল, তোমাকে আর কি শিখিয়ে পড়িয়ে দেব? তুমি তো আগে থেকেই সব জানো। এটা তো আর তোমার প্রথম বাসর নয়। লিপির কথায় রেনু একটা চাপা দীর্ঘশ্বাস নিজ মাঝেই গোপন করে রাখলো। কিছুক্ষণ পর শিহাব আসলো। শিহাব রেনুর পাশে বসে বলল, কেমন আছো রেনু? হালকা ঠোঁট নেড়ে রেনু উত্তর দিল, ভালো। রেনু, তোমার মনে নিশ্চয় প্রশ্ন জাগছে, আমি কেন তোমাকে বিয়ে করলাম না? কেন আমি কেন আমি উত্তর জানি। কি জানো, আপনি আমাকে আমার কিশোরী বেলা থেকেই পছন্দ করতেন, কিন্তু আমার মামার বন্ধু হওয়ার কারণে আপনাকে আমি মামা ডাকতাম। সে কারণে লজ্জায় আপনি কখনো আমাকে কিংবা আমার ঘরের লোককে আপনার মনের কথা বলেননি। তুমি এসব কি করে জানলে? আপনার সাথে আমার বিয়ে ঠিক হবার পর ছোট মামা আমাকে কিছু কথা বলেছিলেন। তিনি আপনার সম্পর্কে সব জানেন। দীর্ঘশ্বাস ছেড়ে শিহাব বলল, হ্যাঁ, তোমার মামা জিয়া সব জানতো, কিন্তু আমার বোকামি আর তোমার মামার জেদি কারণে আমি বলতে পারিনি। বললে হয়তো এটা তোমার দ্বিতীয় বিয়ে হতো না, আর আমাদের বিয়ে সবার মতো নিরুসৎ থাকতো না। তখন হয়তো আর 5টা বিয়ের মতো আমাদের বিয়েও স্বাভাবিক হতো হয়তো। তবে যা হয়েছে তা হয়তো আমার ভাগ্যের লিখন, আর ভাগ্য যার লেখা থাকে তাই নাকি হয়। তাই এসব বলেই বা কি লাভ? হ্যাঁ, তা অবশ্যই ঠিক বলেছেন। রেনু, তোমায় একটা কথা বলি। জি বলুন। আমি তোমাকে ভালোবাসি। রেনু মাথা নিচু করে রইল। শিহাব আবার বলল, তুমি কি আমাকে ভালোবাসার চেষ্টা করবে? জানি এত তাড়াতাড়ি পারবে না, তবে ভালোবাসতে চেষ্টা তো করতে পারো। আমি আপনাকে মন থেকে ভালোবাসার চেষ্টা করব। পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প একদিন বিকেলে সকাল হয়েছিল, সূচনা পর্ব চলবে।